আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের শেষ ভাগ নিয়ে আলোচনা করব। তার আগে আগের দিনের ক্লাসে আমরা কি কি বিষয় পড়ছিলাম বা আলোচনা করেছিলাম সেটা একটু বলে নিই। এর আগের দিন আমরা জানতে পারলাম যে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি অধিকার করে। তারপরে যে দ্বৈত শাসন ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল, তাই না? তো এই সব ব্যবস্থার একটা মারাত্মক ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ৭৬-এর মন্বন্তর। সেটা সম্পর্কে একটু জানলাম। সেটা হয়েছিল ১১৭৬ বঙ্গাব্দে, আর ইংরেজি যদি বলতে চাও তাহলে ১৭৭০ খ্রিস্টাব্দে। একটা ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তার নাম হলো ৭৬-এর মন্বন্তর। এটা পড়লে তোমরা ভালো করে জানতে পারবে। ছবিটি দিকে দেখো, এখানে সব যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে কীরকম একটা মহামারী হয়েছিল তখন। ঠিক আছে, তাহলে আজকের পড়াটা শুরু করি। এখানে দেখো, ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে কোম্পানি বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদের রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করে। তো ১৭৬৪ খ্রিস্টাব্দে যে বক্সারের যুদ্ধ হয়েছিল এটা আমরা আগেই জেনেছি। তারপরে কোম্পানি কী করলো দেখো, বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদের রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করলো। তো সেই সব রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন। তারা ইংরেজদের সব কাজকর্ম দেখাশোনা করতেন। এখানে আমরা দুজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। একজন হলেন লর্ড ওয়েলেসলি, আরেকজন লর্ড ডালহৌসি। এরা দুজন ভারতবর্ষে অনেক রকমের নীতি নিয়ে এসেছিলেন, যে নীতির মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যা এইসব রাজ্য ছাড়াও অন্যান্য যে রাজ্য, অন্যান্য রাজ্য যেমন মহীশূর, তারপর মারাঠা, এইসব রাজ্য দখল করে নিজেদের অধিকারে আনতে চেয়েছিলেন। তো এখানে দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি সেটা শুরু করেছিলেন ওয়েলেসলি। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে তিনি ভারতবর্ষের অনেক রাজ্যগুলিকে নিজেদের অধিকারে আনতে সফল হয়েছিলেন। তো তোমাদের বইয়ে অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে আলোচনা করা নেই, আমি একটু বলে দিই অধীনতামূলক মিত্রতা নীতি কি। ইংরেজরা একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল কাদের দিকে? দেশীয় যে রাজারা ঝগড়াঝাটি করত তাদের দিকে, যে তোমরা আমাদের দলের দিকে চলে এসো, এই চুক্তিতে সই করো, তোমরা আমাদের দলের হয়ে যাবে, আমরা তোমাদের দেখাশোনা করব, যাতে তোমাদের অন্য রাজ্য মারতে না পারে। এটা ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। এরপর রেসিডেন্টরা কী করলো দেখো, কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিতে থাকলো। তবে এই সময় কর্নওয়ালিস ভারতে আসার পরে সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায়, কিন্তু কর্নওয়ালিস মারা যাওয়ার পর নতুন করে কোম্পানির এলাকা দখলের কাজে আবার উদ্যোগী হয়। তো এখানে আমরা বুঝে নিলাম অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে রেসিডেন্টরা কী করলো, সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিতে থাকলো কোম্পানিকে। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির পরে আসলো লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি। এই সত্ত্ব বিলোপ নীতি নিয়েও আমরা পরে আবার আলোচনা করব, পরে আছে তোমাদের পরের পেজে। তো এইভাবে ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি আর লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে ইংরেজরা অনেক রাজ্য, যেরকম বাংলা, বিহার, উড়িষ্যা এইসব রাজ্য তো আগেই ওদের অধীনে ছিল, বাদবাকি যেসব রাজ্য ছিল না তাদেরকেও নিজেদের অধীনে এনেছিল। এবারে আসবো আমরা, দেখো এই অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্ত্ব বিলোপ নীতি প্রয়োগ করে
কোম্পানি কোন কোন রাজ্যকে নিজেদের অধীনে এনেছিল দেখো। হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। তাহলে হায়দ্রাবাদের নিজাম আমরা জানলাম এখানে যে অধীনতামূলক মিত্রতা নীতি স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন, তাকে কোনো জোর জবরদস্তি করা হয়নি। অন্যদিকে মহীশূরের শাসক টিপু সুলতান ওই নীতির বিরোধিতা করার জন্য কোম্পানির সঙ্গে আবার দেখো যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। তাহলে নিজাম যেরকম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মানলেন, তেমনি কিন্তু মহীশূরের শাসক টিপু সুলতান ওই নীতির বিরোধিতা করেছিলেন দেখো। তার ফলে তাকে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। এবার এখানে দেখো, ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। তারা কি বলেছিল? রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথে বাধা ছিল। তাদের মতে রাজনৈতিক অশান্তি যদি হয় তাহলে কোম্পানির ব্যবসা বাণিজ্য করতে বাধা পাবে কোম্পানি। তারা তাই বলছে এখানে রাজ্যগুলির এই দলাদলির সুযোগে কোম্পানি সেগুলি দখল করার চেষ্টা করত। তারা চাইতো যে রাজ্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করুক, তো সেই সুযোগে তারা সেই রাজ্যগুলি দখল করত। এবারে দেখো, অষ্টাদশ শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। এবার আসলো মহীশূর রাজ্য, যে রাজ্যে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মানেনি আর কি, যে রাজ্য। তো এখানে দেখো, তার ফলস্বরূপ 1176 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে। সেগুলোকে ইঙ্গো মহীশূর যুদ্ধ বলা হয়। যেহেতু তারা অধীনতামূলক মিত্রতা নীতি মানেনি, সেজন্য ইংরেজদের সাথে 4টি যুদ্ধ করতে হয়েছিল। তাকে বলা হয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। এটা হয়েছিল 1176 থেকে 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয়। এখানে শুধু 1799 খ্রিস্টাব্দের চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের কথা বলা হয়েছে, যে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করেন। তারপর রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। টিপু সুলতান মারা যাবার পর মহীশূরে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করল লর্ড ওয়েলেসলি। তারপর সমস্ত মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। এইভাবে মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চলে সরাসরি কোম্পানির শাসন প্রতিষ্ঠা করল। তারপরে দেখি, মহীশূর রাজ্য দখল করার পর ইংরেজরা আসলো মারাঠাতে। দাক্ষিণাত্যে তখন মারাঠা জোটের আধিপত্য বজায় ছিল। পেশোয়া পদের অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ বাধে, যে পেশোয়া কে হবে সে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো। রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করে। তখন মারাঠা সর্দাররা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে একজোট তো হবেই। রঘুনাথ রাও ব্রিটিশদের কাছে সাহায্যের জন্য আবেদন করে। দেখো, রঘুনাথ রাও আবার চলে গেলেন ব্রিটিশদের কাছে সাহায্যের জন্য আবেদন করার জন্য। দেখো, তো তার ফলে 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের একটা চুক্তি হয়। সেই চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়। কোম্পানি বিরোধী শক্তিশালী জোট ভেঙে যায়। দেখতে পেলে এখানে রঘুনাথ রাও কী করলেন। তারপর 1802 খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করিয়ে নেয়। তাহলে বেসিনের সন্ধি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1802 খ্রিস্টাব্দে, কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। এখানে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কোম্পানি দ্বিতীয় বাজিরাওকে সই করিয়ে নেয় সেই চুক্তিতে। শেষ পর্যন্ত পেশোয়া দ্বিতীয় বাজিরাও
বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে কোম্পানির মুখোমুখি হন। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল দেখো 1817 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ইংরেজরা পেশোয়া সমস্ত দখল করে নেয়, পেশোয়ার সমস্ত এলাকা দখল করে নিল। এরপরে আসলো দেখো 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে শিখ বাহিনী হেরে যায়। আবার আসলো এখন শিখের এখানে। তো ইংরেজদের সাথে শিখদের যে যুদ্ধ হয়, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ যেটাকে বলা হয় 1845 খ্রিস্টাব্দে হয়েছিল। সেখানে শিখ বাহিনী হেরে যায়, ইংরেজরা আবার জিতল। তারপর লাহোরের চুক্তি হলো 1846 খ্রিস্টাব্দে, লাহোরের চুক্তি। সেই চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এর ফলে শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হলো। এইভাবে দেখো ইংরেজরা কি করে সব এলাকা দখল করে নিল। এর আগে আমরা পড়ছিলাম লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, এর আগের পেজে ছিল। তো সেই সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। এই নীতি প্রয়োগকর্তা ছিলেন লর্ড ডালহৌসি। এটা কি দেখো, যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না, তাদের শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত। এটা হচ্ছে সত্যবিলোপ নীতির কথা। সেভাবে ইংরেজরা সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নিল। তাহলে সত্যবিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি কিন্তু দেখো সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নিলেন। এইভাবে ইংরেজরা অধীনতামূলক মিত্রতা নীতি বলো আর সত্যবিলোপ নীতি, এই দুটো নীতির মাধ্যমে দেখো অনেক রাজ্য কিন্তু নিজেদের অধিকারে আনতে সফল হয়েছিল। তাহলে তোমরা এতটুকুন ভালো করে বাড়িতে পড়ে নেবে। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আজকে এটুকুনি, আবার নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে।